তোমার দিদি তৃণমূলের এখন কাউন্সিলর 96 নম্বর ওয়ার্ডে, তোমার মাও তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন কিছুভাবে, তো তুমি বিজেপিতে কিভাবে? কারণ হচ্ছে যে আমার মনে হয় এই মুহূর্তে সঠিক প্রশ্ন যদি কেউ করে, রাজ্যের উন্নয়নের কথা সঠিক অর্থে যদি কেউ বলে এবং সক্রিয় রাজনীতিটা যদি কেউ করে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। ওটা কি বাইরের বলেই ভারতে কখনোই পুরোপুরি সাকসেসফুল হলো না বামপন্থা? প্রয়োজন নেই, জানো তো, মানে Right. আমার মনে হয় ভারতবর্ষের প্রয়োজন নেই সেটা। রামায়ণ আর মহাভারত তোমার কাছে কেন এতটা ইম্পর্টেন্ট এবং কবে থেকে ইম্পর্টেন্ট? সীতা ইজ নট আ ভিকটিম। কিন্তু অগ্নি পরীক্ষা যেহেতু দিতেই হয়েছে। সীতা আমাদের ভারতবর্ষের প্রথম সিঙ্গেল ওমেন এবং শি প্রুভড হারসেলফ, প্রমাণ করার জন্য নয়, ন্যাচারালি শি ওয়াজ লাইক দ্যাট, জাস্ট লাইক ইন্ডিয়া। যারা রাষ্ট্রবাদী ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম রিলিজিয়ন যারা প্র্যাকটিস করেন, তারা তো ভারতেরই অংশ। সমান তালে ইকুয়ালি তারা আমাদের নাগরিক, তাদেরকে তোষণ কেন করতেন? তৃণমূল তোমায় স্পাই করে পাঠায়নি তো বিজেপিতে? যদি আলো না ধরে ওরে ওরে ও আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা দলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডানা দেখে না আসে তবে একলা জলরে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ প্রথমবারের জন্য আমাদের পডকাস্টে প্রাক্তন মন্ত্রী, কিংবদন্তি বামপন্থী নেতা স্বর্গীয় শ্রী ক্ষিতি গোস্বামী মহাশয়ের কন্যা কস্তুরী গোস্বামী। অনেক ধন্যবাদ কস্তুরীদি আমার পডকাস্টে আসার জন্য। কস্তুরীদি একাধারে প্রাক্তন আইনজীবী, যোগব্যায়াম প্রশিক্ষক, একজন মা এবং একজন জাতীয়তাবাদী দেশপ্রেমী বঙ্গীয় নাগরিক। এবং তোমার এটা প্রথম পডকাস্ট বোধহয় জীবনে, তো দেখা যাক তোমার থেকে আমরা কী কী জানতে পারি। আর প্রথমেই প্রশ্ন হচ্ছে যে যেহেতু সবার কৌতূহল এটাই, তোমার পরিবারে তোমার দিদি তৃণমূলের এখন কাউন্সিলর 96 নম্বর ওয়ার্ডে, তোমার মাও তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন কিছুভাবে, তো তুমি বিজেপিতে কিভাবে, কেন? কারণ হচ্ছে যে আমার মনে হয় এই মুহূর্তে সঠিক প্রশ্ন যদি কেউ করে, রাজ্যের উন্নয়নের কথা সঠিক অর্থে যদি কেউ বলে এবং সক্রিয় রাজনীতিটা যদি কেউ করে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, এটা তোমার কোন সময় থেকে মনে হলে? তো বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে, কারণ আমি দেখছি যে এরাই সক্রিয় এবং এরাই প্রশ্ন তুলছেন, এরাই কাজটা করছেন বা রাজ্যের উন্নয়নের কথা বলছেন। আপামর ভারতের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা পশ্চিমবঙ্গের, যেটা দরকার বা উচিত ছিল, সেই কথাটা, সেই স্বপ্নটার কথা তো বিজেপি বলছে, সেই বীজটা বিজেপি বুনছে, অন্য কেউ নয়। এটার জন্য পরিবারের মানে তিক্ততা হয়নি বিজেপিতে তুমি আসলে বলে? তিক্ততা বলতে দেখো, পথ তো আলাদা হয়ে গিয়েছেই, তবে আমার চিন্তাটা খুব অর্গ্যানিক্যালি, খুব আস্তে 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 করে রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী এবং সর্বোপরি একটা ইন্ডিয়াননেসের প্রতি একটা বিশ্বাস এবং পশ্চিমবঙ্গের আপামর জনতা, পশ্চিমবঙ্গের চিন্তাভাবনাকে যদি আমরা ভারতীয়ত্বে কনভার্ট না করতে পারি, যদি এটাকে আলাদা করে রাখা হয়, তাহলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। ভারতীয়ত্ববোধ কি তোমার বরাবরই ছিল? একদম, সেটা ছিল। আচ্ছা, আর এটা কি তোমার পরিবারেও সবারই আছে? দেখো, আমার দাদা মশাই ছিলেন অনুশীলন সমিতির একজন সদস্য। উনি অনুশীলন সমিতি করতেন, উনি দেশ স্বাধীন করতে গিয়ে উনি জেল খেটেছেন। আচ্ছা, আমরা অত্যন্ত গর্বিত এই ইতিহাসটাকে নিয়ে। কাজে আমার মধ্যে ভারতীয়ত্বের বোধ, জাতীয়তাবাদের বোধ তো ছিলই, স্ট্রংলি ছিল। আমাদের আরএসপির তো একটা অংশ অনুশীলন সমিতি থেকেই এসেছে এবং তারা কি করতেন, তারা শরীর চর্চা করতেন, আখড়া তৈরি করতেন এবং যার শরীর সুস্থ, শরীর দৃঢ়, কাজেই তার মনও দৃঢ় হবে। তুমি যে যোগ প্রশিক্ষকের কথা বললে, তো যোগ তো বাইরে থেকে ভিতরে শুরু হয়, কামস ফ্রম আউট টু ইন। তাই শরীর দৃঢ় করতে হবে, তবে তোমার মন দৃঢ় হবে এবং তাহলে তুমি সশস্ত্র বিপ্লব করতে পারবে। এবং এইভাবেই তো একটা দল অনুশীলন সমিতি থেকে আসে এবং কাজেই সেই বোধটা ছিলই। হ্যাঁ, তো বামপন্থা তোমার কাছে কি? বামপন্থা আমার কাছে, দেখো, আমার মনে হয় না, মানে যদি জাতীয়তাবাদের কথাই বলি, যদি অনুশীলন সমিতি থেকেই শুরু করি, তাহলে আমার মনে হয় যে বাইরে থেকে ধার করে সোশ্যালিজম ভারতবর্ষে অন্তত আনার প্রয়োজন নেই। কারণ ভারতবর্ষে আমরা বসুধৈব কুটুম্বকম বহু মানে সেই প্রথম সময় থেকে বলে আসছি। এবং তুমি আয়ুর্বেদ যদি দেখো, কারণ আমার নিজের আয়ুর্বেদ নিয়ে কিছু পড়াশোনা রয়েছে এবং
যোগের সঙ্গে সঙ্গে আয়ুর্বেদের প্রতি ভালোবাসা এবং যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই রিসেন্ট টাইমে ফর লাস্ট 10-15 ইয়ার্স ভারতবর্ষে আবার আয়ুর্বেদ চর্চাকে নিয়ে আসা হচ্ছে, যোগ চর্চাকে নিয়ে আসা হচ্ছে। তো এই যে মানে সবার জন্য পৃথিবী, সবার জন্য সুখ, সবাই ভালো থাকলে তবে আমিও ভালো থাকবো, এটা গ্লোবাল সোশ্যালিজম, এটা ভারতবর্ষে ছিলই। হ্যাঁ এটাকে বাইরে থেকে ধার করে এনে অন্যের ফিলোসফি এনে বোধহয় আমাদের ওপর চাপাতে আমরা পারিনি, হবেও না, লাগবেও না। কাজে এই যে সোশ্যালিজম বোধটা, এই যে চিন্তাটা, কল্যাণময় মঙ্গলময় চিন্তাটা ভারতবর্ষের ছিলই। যদি বামপন্থা হিসেবে এইটাকেই বলা হয়, প্রথমত আমি মনে করি এটা তাই। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমাকে প্রশ্ন তুলতে হবে, এবং সেই প্রশ্ন তোলা, তর্ক করা, এবং জেতার জন্য তর্ক করা নয়, এক্স্যাক্টলি জানার জন্য তর্ক করা। আমি ভুল প্রমাণিত হব আমার গুরুর কাছে, সেই জন্য তর্ক করা। যেরকম অর্জুন প্রশ্ন করেছিলেন, দ্রৌপদী প্রশ্ন তুলেছিলেন, সীতা প্রশ্ন করেছেন, রাম প্রশ্ন করেছে গুরুর কাছে বারবার, এবং ক্লারিফিকেশন পেয়েছে। কখনো ধোঁয়াশা থেকে গিয়েছে, ধোঁয়াশা পরবর্তীকালে বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা কেটেছে। এগুলো তো ছিল, এটাই তো বামপন্থা যদি আমি আমাদের হিসাবে এটাকে বিচার করি। আর বাইরের যে তত্ত্ব আনা হয়েছে সেটাকে না হয় আজকে সবাই নাই আলোচনা করলাম। ওটা কি বাইরের বলেই ভারতে কখনোই পুরোপুরি সাকসেসফুল হলো না বামপন্থা? আমার তো মনে হয় তাই, এবং প্রয়োজন নেই, জানো তো, মানে আমার মনে হয় ভারতবর্ষের প্রয়োজন নেই সেটার। ভারতবর্ষে এগুলো ছিলই। ভারতবর্ষের দেবদেবীর পুজো তুমি দেখবে, তার আমাদের যারা দেবদেবীদের যারা বাহন, মানে গণেশের সঙ্গে ইঁদুর কেন? ইঁদুরের কি মাহাত্ম্য রয়েছে? মানে এরকম একটা গল্প আছে পুরাণে যে ওই ইঁদুরটিকে কখনো কোন একটা বেড়াল আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল। তো গণেশ যান গিয়ে বেড়ালটাকে মারধর করেন। তারপর যখন উনি ফিরে আসেন, দেখলেন পার্বতীর গায়ে কতগুলো চাকা চাকা দাগ। তো মাকে তো ভীষণ ভালোবাসে গণেশ, জিজ্ঞেস করলো, মা তোমার গায়ে এরকম কি করে হলো? বাবা তুই যে মারলি বেড়ালটাকে, সবাই তো আমারই, যে যার মতো করে মারছে, তো বেশি বাড়াবাড়ি করো না, সবাইকে রক্ষা করার দায়িত্ব তোমার আছে। দুঃখ পাওয়ার অবশ্যই তোমার রাইট আছে, আগ্রেসও তুমি করতে পারো, কিন্তু সবাই কিন্তু আমার অন্তর্গত, সবাইকে রক্ষা করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ। আর তোমার যেহেতু ছোট চুল এবং তুমি যেহেতু সবে সবে এসছো অন্য দিক থেকে, সেজন্য আমি তো ধরেই রেখেছিলাম যে এ তো মানে পাঁড় বামপন্থী মহিলাই এসছেন, কি রহস্যে এসছে, কেন এসছেন দেখি, জানতে চাই। তো কখন প্রথম তোমার সাথে আলাপ করে অফ ক্যামেরাই সেদিনই হঠাৎ করে রামায়ণের কথা উঠে গেল। তো সেটা কিভাবে, মানে রামায়ণ আর মহাভারত তোমার কাছে কেন এতটা ইম্পর্টেন্ট এবং কবে থেকে ইম্পর্টেন্ট? খুব ছোটবেলা থেকে আমার মনে হয় যে বাঙালি হিসেবে আমরা বারবার আর কি রামায়ণ মহাভারত পড়ি। আর কিছু স্টিরিওটিপিক্যাল জিনিস আমরা টিভিতেও দেখেছি, মিলেনিয়াল হওয়ার কারণে সেই সময় থেকে দেখেছি। একটা বোধ, একটা চিন্তা, একটা ভালোবাসা এবং একটা শ্রদ্ধা সেই সময়টা থেকেই তৈরি হয়ে যায়। প্রথমে একদম ছোটদের কমিক্স, তারপরে ছেলেদের মহাভারত, রামায়ণ, তারপরে আরো পরবর্তীকালে তার ইন্টারপ্রিটেশন, এবং শেষে টেক্সটটা মধ্যে দিয়ে কিছু যাওয়া এবং কিছুটা পরে বন্ধ করে রাখা, যে আর নিতে পারছি না। মানে এত গভীর, এর এত মানে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ যে অবাক হয়েছি, আর পাগলের মতো প্রেমে পড়ে গেছি ভারতবর্ষের মহাকাব্যের। তো তাতে মানে সীতার যে অনেক কষ্টের কথা শুনেছি বামপন্থী রামায়ণ ইন্টারপ্রিটেশন থেকে, সেগুলোর সাথে তুমি তাহলে একমত না? একেবারেই নই। সীতা ইজ নট আ ভিকটিম। আচ্ছা, সীতা ইজ নট আ ভিকটিম। উনি এতটাই ঠিকঠাক মানে ভাবে নিজেকে তৈরি করেছিলেন। উনি যখন একা লবকুশের জন্ম দিলেন, এবং রামচন্দ্রের সঙ্গে তো অনেক পরে দেখা হলো লবকুশে, তার আগে সীতা ওদেরকে যা যা শিখিয়েছেন, এবং ওরা এত বড় যোদ্ধা যে লক্ষণকে হারিয়ে দিয়েছে, ভরতকে হারিয়ে দিয়েছে, এবং শ্রীরামকেও প্রায় পরাস্ত করেই ফেলেছিল, হনুমানকে হারিয়ে দিয়েছে। তার কারণ তাদের শিক্ষক হচ্ছেন সীতা। সীতা আমাদের ভারতবর্ষের প্রথম সিঙ্গেল ওম্যান। শি ইজ নট আ ভিকটিম। এটা ভুলভাল চিন্তা ভাবনা, এবং শি প্রুভড হারসেলফ, প্রমাণ করার জন্য নয়, ন্যাচারালি শি ওয়াজ লাইক দ্যাট, জাস্ট লাইক ইন্ডিয়া। কিন্তু অগ্নি পরীক্ষা যেহেতু দিতেই হয়েছে, সেটা অগ্নি পরীক্ষার অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে। দেখো, রামচন্দ্রের তো অনেকগুলো ভার্সন রয়েছে। এক সে পুত্র, এক সে স্বামী, এক সে পিতা, এবং আরেক হচ্ছে সে জননেতা এবং রাজা। তো আমি নিজে ব্যক্তিগতভাবে একজন জননেতার সন্তান, তো আমি দেখেছি আমার বাবাকে একই সঙ্গে দুটো তিনটে রোল প্লে করতে,
এবং এই দুটো তিনটে রোল প্লে করতে গিয়ে কখন আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়েছে, কখন বাবা বাধ্য হয়ে নীলকণ্ঠ বাবাকে হতে হয়েছে, এটা আমরা দেখেছি। এটা জীবনের সত্যি, এবং এই সত্যিগুলোর নাম হচ্ছে বিষাদ। বিষাদগুলো নিয়ে চলতে হবে। তো কোনো রোম্যান্টিক মেলোড্রামাটিক কিছু রামায়ণ মহাভারত নয়। রামায়ণ মহাভারত বাস্তব, সত্যি, এবং সেই কারণে আজও ঘটে চলেছে, আজও হয়, এবং প্রত্যেক মুহূর্তে প্রতি পদে আমরা এটা থেকে শিক্ষা নিই। অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে রামকে, রাম বাধ্য হয়েছেন করতে। অথবা আমার মনে হয় যদি আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখো, সেটা হচ্ছে যে হেল্প হলো তো এটাতে সীতার, আর কেউ প্রশ্ন তুলতে পারবে না তো এটা হয়ে গেলে। কিন্তু এটা কষ্টের, একজন মহিলা হিসেবে এটা কষ্টের, এটাকেও বুঝতে হবে। তো এক মাত্রায় কিছু দেখাটা বন্ধ হোক, স্পেশালি বহুত্ববাদের দেশ ভারতবর্ষে এক দাগে এক মাত্রায় কিছু দেখাটা বন্ধ হোক। লেটস বি ম্যাচিওর। তৃণমূলের কাজকর্ম তোমার কেমন লাগছে? মন্দ। মেন কি সমস্যা তৃণমূলের? সবকিছু যে গোলমাল হচ্ছে রাজ্যে, আমরা এটাতে একমতই, আর এটা নিয়ে তোমায় কৌতূহলে প্রশ্ন করে লাভ নেই। এত যে ছড়িয়ে লাট করা সবকিছু রাজ্যে, সবকিছু গভর্নেন্সে, সেটার মুখ্য কারণ কি তোমার মনে হয়? আমার মনে হয় ওরা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গকে একটা আলাদা জায়গা, এখানে একটা আলাদা গভর্নেন্স চলে, এবং এখানে নিম্ন মেধার জয় জয়কার হবে, এবং এখানে মানুষকে মহাভিক্ষুকে পরিণত হতে হবে, হাত জোর করে থাকতে হবে, একনায়কতন্ত্র চলবে। ভারতের যে বোধ, ভারতীয় যে বোধ, সেই বোধের সঙ্গে বোধহয় পশ্চিমবঙ্গকে একাত্ম হতে দেওয়া যাবে না। এটা একটা চক্রান্ত, এই একটা জালিয়াতি চলছে, এবং বারবার একটা সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ চলছে। আর তোষণ করবো কেন বলো তো? যারা রাষ্ট্রবাদী ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম রিলিজিয়ন যারা প্র্যাকটিস করেন, তারা তো ভারতেরই অংশ, সমান তালে ইকুয়ালি তারা আমাদের নাগরিক। তাদেরকে তোষণ কেন করতে হবে? কি কারণে মহিলাদেরকে উপঢৌকন দিয়ে রাখতে হবে? কর্মক্ষেত্রের অভাব, এই অভাব ঢাকতে গিয়ে আজকের যুবদের আমি এমন একটা লাইনে দাঁড় করিয়ে দিলাম যেখানে প্রতিদিন সে প্রায় 50 টাকা পায়, এবং তাতে আমি প্রথমেই বলেছিলাম যে অ্যান্টি হেলথ একটা চক্রান্ত চলছে। কেউ না কেউ কেউ বলছেন যে এতে তার নেশাদ্রব্যের আয়োজনটুকু হয়ে যাবে। কেন আমরা অনুশীলন সমিতি করা বাংলা, আমরা শরীর তৈরি করেছি, আখড়া বানিয়েছি, শরীরকে দৃঢ় রাখবো, শক্ত রাখবো, এমন একটা লিগেসি আমাদের আছে। এই লিগেসিকে ভুলিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে, কারণ তারা হয়তো জানেনি না আসলে আমাদের অন্তরে কি রয়েছে, জানেনি না। তৃণমূল তোমায় স্পাই করে পাঠায়নি তো বিজেপিতে? অতি বড় নিন্দুকেও বোধহয় এই কথা আজকে আর বলবে না তোমার ইন্টারভিউ পরে। না মানে 21-এর পর যা পিটিএসডি হয়েছে বিজেপি সমর্থকদের, সেটার জন্য তো লোকে ভাববেই। হ্যাঁ, পিটিএসডি তো হয়েছে, কিন্তু পিটিএসডি তো বাস্তব বাবা। কারণ আমরা যেই সংবিধানের মধ্যে আছি সেখানে এমন অনেক ওঠা পড়া, এইগুলোর মধ্যে দিয়ে তো আমাদেরকে যেতে হবে। রাজনীতি বা পাল্টে দেব নীতিটা, এটা তো সহজে হবে না, এবং আমার মনে হয় কঠিন হওয়াই দরকার। কারণ এই কাঠিন্যের মধ্যে দিয়ে গিয়ে যেভাবে আর কি ইন্ডিয়ান টিমের মতো আমরা বারবার মানে যখন টাফ সিচুয়েশন হয় নিজেকে প্রুভ করি, সেই টাফ সিচুয়েশন হবে, চলতে থাকবে, আমরা প্রুভ করবো নিজেদেরকে। দক্ষিণ পন্থা তোমার কাছে কি? দক্ষিণ পন্থা তো আমি মানে, তুমি কি দক্ষিণপন্থী বলতে রাজি নিজেকে, না বামপন্থী? না, বামপন্থী তো এখন আর আমি বলতে পারবো না নিজেকে, আমি এই দলের অংশ। আমার মনে হয় যে এই যে মানে সবাই গরিবই থাকবো, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে, হ্যাঁ, এইটার জয় জয়কার কেউ চান না। এটা একটা হিপোক্রিসি। এই জয় জয়কার কেউ চান না, বরং সবার হাতে কাজ, এবং মানে সবাই একটা বিলাস ব্যাসনে না থাকুন, সচ্ছলতার মধ্যে থাকবেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা নীতি এবং একটা চাহিদা। এর মধ্যে আমি কোনো ভুল দেখছি না। আর সেদিন বিজেপি ম্যানিফেস্টো কমিটিতে তুমি কি কি পলিসি রেকমেন্ড করলে? দেখো, প্রথমে খুব ইন্টারেস্টিং লেগেছে তোমার রেকমেন্ডেশন গুলো। হ্যাঁ, দেখো, আমি বোধহয় এখানে এডুকেশনটাকে রিলেট করব। তার কারণ আমি ওখানে বলেছি চাইল্ড ম্যারেজ বন্ধ হোক, এবং আচ্ছা দিদি, চাইল্ড ম্যারেজ তো লিগালি তো বন্ধই,
সেটাকে তো বাইপাস করতে হচ্ছে, মানে সমাজে এমন ইকোনমিকটা একটা প্রেশার চলে এসছে। তো তুমি আরেকবার কোনো মন্ত্রী বলে দিয়ে বা মুখ্যমন্ত্রী বলে দিয়েও কি বন্ধ করানো সম্ভব? এইটা না একটা কালচার, জানো তো, এই যে স্কুল ছুটের সংখ্যা এত বেড়েছে না, হ্যাঁ। তো স্কুল ছুট যে ওটাই কালচার হয়ে যায় তখন। একদম যে মেয়েগুলো হয়ে যায়, যে হ্যাঁ। বাচ্চা যে ছেলেগুলো হয়ে যায়, তারা তো গার্হস্থ জীবনযাপন করবেন, হ্যাঁ। তো তারা অনেক আগেই সেটার মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ। এবং দুর্বৃত্ত রাজ বাড়ছে বলে মহিলাদের বাবা মারা খুব চিন্তিত। হুম। এবং আমার মেয়েটা ঠিক জায়গায় থাক, সিকিউর জায়গায় থাক, হ্যাঁ। একটা ভালো পরিবার পাক, এই আকাঙ্ক্ষাটা কোনো ভুল আকাঙ্ক্ষা নয়, কিন্তু এটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দুর্বৃত্তের চাপ, আর এক হচ্ছে স্কুল ছুট, পড়াশোনা করতে তারা পারছে না, পড়াশোনায় উৎসাহ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই কারণে আমার মনে হয় যে চাইল্ড ম্যারেজ করব না, চাইল্ড ম্যারেজ করতে দেওয়া যাবে না। এবং বিশেষ করে আমি বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে এখনো চাইল্ড ম্যারেজটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। তার ফলে কি হয়, ওদের জন্য তো লিগাল, ওখানে কি আদৌ কিছু বলে লাভ আছে? না আমার সমস্যাটা হচ্ছে যে হিন্দুদের পরিবারে এখন হচ্ছে চাইল্ড ম্যারেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই বন্ধ হওয়া দরকার, দুটো ক্ষেত্রেই বন্ধ হওয়া দরকার। যারা বেশি করছেন তাদের আরো বেশি করে বলতে হবে, বোঝাতে হবে, পড়াশোনার মধ্যে নিয়ে আসতে হবে, মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। ওরা আলাদা, এটা একটা চক্রান্ত, জানো তো, যে ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী। কাজেই তারা আর কি, মানে এটা সর্বজন গ্রাহ্য নীতি নয়, কখনোই এরা মুসলিম বিরোধী নয়, রাষ্ট্রবাদী যে কোনো মানুষ তাদের সঙ্গেই এই দল আছে, সেরকমই দেখা যাচ্ছে। এই চালিয়াতিটা বন্ধ হোক, সেই কারণে চাইল্ড ম্যারেজটা বন্ধ হলে কি হবে, এইভাবে গার্হস্থ হিংসাটা অনেকটা বন্ধ হবে। আর যেটা হবে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাচ্চা ছোট ছোট মেয়েগুলো মা হবে না, সুস্থ বাচ্চার জন্ম দেবে তারা। এবং ম্যাল নিউট্রিশন তো একটা সমস্যা ভারতের, এবং মহিলাদের ক্ষেত্রে ভারতে একটা বিশাল বড় সমস্যা ম্যাল নিউট্রিশন। সেই ম্যাল নিউট্রিশনটা অনেকটা কন্ট্রোল সিচুয়েশনের মধ্যে নিয়ে আসা যাবে। আর একটা যেটা বলেছি সেটা হচ্ছে যে ফাংশনাল মহিলা থানা, নামকে বাস্তে তো রয়েছে, কিন্তু সেগুলো ফাংশনাল নয় এবং কম রয়েছে খুব। আর একটা হচ্ছে যে রাত্রিবেলা মহিলারা এবং কোয়ের LGBTQ যাই বলো, তারা প্রশাসনের দ্বারা, পুলিশের দ্বারা আক্রান্ত হন। এমন কিছু প্রশ্ন তাদেরকে করা, হ্যারাসমেন্ট করতে, যে তারা বুঝতে পারেন না কি উত্তর দেবেন। মানে আমি কেন অত রাত্রিবেলা ফিরছি, এটা আমি কি উত্তর দেবো, কাজে ছিলাম বা আড্ডা মারছিলাম, হোয়াট এভার ইট ইজ। তো আমার মনে হয় পুলিশের একটা মানে একটা সেন্সিটাইজ, একটা ট্রেনিং হওয়া দরকার যে এরাও অংশ, এবং এদেরকে এইভাবে সম্মানের সঙ্গে ডিল করতে হবে। এবং রাত্রিবেলা যদি মহিলা পুলিশরা থাকেন রাস্তায়, তাহলে আমার মনে হয় যে মহিলারা একটু নিশ্চিন্ত বোধ করবেন যে আমার জেন্ডারে কেউ আছে, এবং LGBTQ মানুষরাও হয়তো একটু সিকিউর ফিল করবেন যে একজন সফট কেউ আছে। কারণ মহিলাদের কাছে তো আমরা প্রথমে একটা কমলতা, একটা মাতৃত্ব ভেবে ফেলি, এবং এটা খুব ভালো চিন্তা, সেই জায়গাটা অন্তত আমি পাবো। আর মহিলা শৌচালয়গুলোতে ভেন্ডিং মেশিন যেন ম্যান্ডেটরি রাখা হয়, কারণ সারা ভারতবর্ষে এই নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা খুব রিকোয়ার একটা জিনিস, বিশেষ করে ছোট ছোট মেয়েগুলোর ক্ষেত্রে খুব সুবিধাজনক হয়ে গেল, অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচা যায়। আর এটা যদি আমাদের এই পডকাস্টে যদি কোনো LGBTQ কমিউনিটির কেউ দেখেন, অবিলম্বে, মানে শর্ট টার্ম সলিউশন হচ্ছে আপনাদের কেউ রাত্রেবেলায় পুলিশ হ্যারাস করে সোজা বলবেন আপনি তৃণমূল করেন, বাকিগুলো কস্তুরীদিরা করে দেবে। আর এই লিঙ্গ রাজনীতির সঙ্গে আপনি কবে থেকে জড়িত, বা এই অ্যাওয়ারনেসটা আপনার কবে থেকে? দেখুন, আমি তাহলে আবার রামায়ণে ফিরে যেতে হয়। রাম যখন চলে যাচ্ছেন অযোধ্যা ছেড়ে, তখন একটা বিপুল সংখ্যক এই প্রান্তিক LGBTQ মানুষ, তারা তাকে ফলো করেন, হ্যাঁ, এবং তার জন্য অপেক্ষা করেন। তো উনি যখন ফিরে এলেন, তারা ওখানেই ছিলেন, ওই সরজ নদীর তীরেই ছিলেন। উনি যখন ফিরে এলেন, তো রামচন্দ্র জিজ্ঞেস করলেন যে তোমরা এখনো এখানে, তোমরা ঠিক আছে, আমি তোমাদের বিদায় গ্রহণ করেছি, এখনো কেন? বলছেন যে আপনি যে চলে গেলেন, আপনি তো আমাদেরকে কোনো স্পেশালি গ্রিট করলেন না, কিছু বললেন, আমরা তো আপনাকে এত ভালোবাসি, আপনার জন্য অপেক্ষায় ছিলাম। এবং শ্রীরাম তখন অভিভূত হন এবং উনি বলেন যে আমি তোমাদেরকে গ্রিট করলাম, সাদরে গ্রহণ করলাম, এবং এরপর থেকে যখন আমি থাকবো না, যেখানে আমি থাকবো না, তোমরা যদি আশীর্বাদ করো, সেই আশীর্বাদ শ্রীরামচন্দ্রের আশীর্বাদ রূপেই ইকুয়ালি অ্যাকসেপ্টেড হবে। তুমি দেখবে ওরা এসে আমাদের বাচ্চাদেরকে, মানে একটা সম্প্রদায়ের মানুষ বাচ্চাদেরকে আশীর্বাদ করেন,
এবং তারপরে যা হয় এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করছে, নতুন ওরিয়েন্টেশনে আবিষ্কার করছে, এবং তাতে যে কোনো হিংসা নেই, তাতে যে একে অন্যের প্রতি কোনো ভায়োলেন্স নেই, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। বরং ভায়োলেন্স আছে যারা এগেইনস্ট ট্রান্সফরমেশন, এরা কিন্তু এগেইনস্ট ট্রান্সফরমেশন নয়। এবং ভারতবর্ষের রীতি হচ্ছে রূপান্তর, বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্নভাবে আবিষ্কার করা, এক জায়গায় স্ট্যাগনেশন বা স্ট্যাগনেটেড হয়ে থাকা নয়। তো এই বোধ থেকে আমি এদের সঙ্গে একাত্মবোধ করেছি। বাহ। তো তুমি যে পার্টি জয়েন করেছো তাদের বিরুদ্ধে অ্যাকিউজেশন হচ্ছে যে তারা নারী বিরোধীও, মুসলিম বিরোধীও এবং LGBT বিরোধীও, এবং তুমি সবকটাই বলছো যে ভুল দাবি। তো তুমি আগে বলো যে LGBT বিরোধী না কেন বিজেপি? এটা তো একটা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দল, রাষ্ট্রবোধের চিন্তায়, জাতীয়তাবাদের চিন্তায় এবং সার্বিক উন্নয়নমূলক একটা দেশ। এবং যেই দেশ বলছে বাসুদেব কুটুম্বকম, সবাইকে অ্যাকসেপ্ট করি, হ্যাঁ। এবং আয়ুর্বেদ বলো কি উপনিষদে বলো, এটা বলা আছে যে মানে যখন কিছু পুজো শুরু হয়, অর্পণ শুরু হয়, তখন এটা বলা হয় যে সবার ভালো হোক, আমি সকলকে সম্মান করি, সবাইকে স্মরণ করি, এইভাবে শুরু হয়। সেই সবাইয়ের মধ্যে তো এরা ইনক্লুডেড, এরা তো বাদ নয়। এরা নিজেদেরকে প্রমাণ করছেন, এগিয়ে আসছেন, তাতে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যার সম্মুখীন তো সকলকে সর্বক্ষেত্রে হতে হয়। তারা যখনই কোর্টের দ্বারস্থ হয়েছেন, যখনই এরা সোশ্যাল কোনো কিছু ফর্ম করেছেন, তখন এদের সঙ্গে দল বা পার্টি বা পার্টির যে আদর্শ এগুলো থেকেছে এবং ভবিষ্যতে আরো দৃঢ়ভাবে থাকবে। বিজেপি মুসলিম বিরোধী না কিভাবে? না, একেবারেই নয়। বরং মুসলিম বিরোধী তারা যারা ওদেরকে বারবার সংখ্যালঘু, তোমাদের এটা পাওয়া উচিত, তোমাদের ওটা পাওয়া উচিত বলে একটা আলাদা কমিউনিটি, একটা জাত এইভাবে সরিয়ে রেখেছে। এবং সত্যি কি ভাবি তো, রাস্তার যারা আর কি কাজকর্ম করছেন একটি ইসলাম ধর্মী ছেলে মেয়ে বিনা হেলমেট পরে রাস্তা দিয়ে যদি যায় এবং তার যদি অ্যাক্সিডেন্ট হয়, মাথাটা ফাটে, তার মায়ের কোলটা তো খালি হবে। যদি আমার তার জন্য চিন্তা হয় সেই কমিউনিটির জন্য, আমি তো তাকে আরো বেশি করে বলবো, বাবা তুই হেলমেটটা পর, বাঁচতে হবে তো। বিজেপি এটাই বলছে, বাঁচতে হবে তো, তাই নিজেকে আলাদা ভেবো না, ভারতের অংশ ভাবো, ভারতের অংশ ভাবো, এবং একসঙ্গে চলো আমরা বেড়ে উঠি, পড়াশোনা করো এবং নারী শিক্ষায় অগ্রসর হও। একটা কোনো স্পেশাল ভাষা, একটা কোনো বইয়ের মধ্যে না, নিজেকে আবিষ্কার করো সর্বক্ষেত্রে, সবকিছু পড়ে জেনে বুঝে গর্বিত ভারতের অংশ হয়ে ওঠো, বিকশিত ভারতের অংশ হয়ে ওঠো। কিন্তু বারবার ওদেরকে বরং একটা চালিয়াতি চলছে যে তোমরা আলাদা, তোমাদের বিরুদ্ধে কথা বলছে। কখনো কেউ কোথাও রাষ্ট্রবাদী মুসলমানের বিরুদ্ধে কথা বলেনি, ইসলামের বিরুদ্ধে। এখানে যে ইসলাম ভারতের জন্য, যে ইসলাম ধর্মী মানুষেরা ভারতের সঙ্গে এগোতে চাইছেন, ভারতের মঙ্গল চাইছেন, তাদের বিরুদ্ধে কখনো কেউ বলবেন না, বলেনি। এটা ভুল ধারণা, এটা আটকে রাখার ধারণা, ধরে পিছিয়ে রাখার ধারণা, চোখে পট্টি পরিয়ে রাখার ধারণা। এই চোখের পট্টিটা তো আজকে আমাদের মতো ভারতীয় শিক্ষিত বাঙালিরা খুঁজতে চাইছি। আর তুমি অবসর সময় কি করো? অবসর সময় পাও কিছু? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এখন তো নিশ্চয়ই আপাতত বিদায় হয়েছে অবসর সময়। কিছুদিন যাবত। হ্যাঁ, তো এমনিতে কি করো অবসর সময়? দেখো, যোগ তো আমার একটা দিনের শুরুটাই মোটামুটি যোগটা। সেটাকে এখন মেনটেন করা যাচ্ছে রোজ? এর মধ্যে গত এক সপ্তাহে 3 দিন করতে পেরেছি। আচ্ছা। এটা একটা বড় ব্যাপার, চিন্তায় পড়ে গেছি আর কি। সেটা দিয়ে একটা শুরু হয়, খেলাধুলো করি। ও আচ্ছা, কি খেলাধুলো? ব্যাডমিন্টন খেলি। বাহ। আর প্রচুর সিনেমা দেখতে পারি, দেখি। কিরকম সিনেমা? নানান রকম, বাংলা ছবি, ইংরেজি ছবি, আচ্ছা, হিন্দি ছবি, মালায়ালাম ছবি, তামিল ছবি, এগুলো দেখি। আর লেখালেখি করি। বাংলা সিনেমা কি আজকের দিনের কিছু দেখা সম্ভব হয় না আগেকারই সব? সবটা মিলিয়ে, যেরকম আমি বেশ কিছুদিন যাবত ওই সত্যজিৎ রায়ের গুপি বাঘা ফিরে এলো, গুপি বাঘা, তারপরে হীরক রাজার দেশে, এগুলো চলছে, বেশ কিছুদিন যাবত চলছে দেখা আর কি, আর বারবার দেখা চলছে এইসব। বাংলা সিনেমার কি অবস্থা বলে তোমার মনে হয়? বাংলা সিনেমার অবস্থাটা একটু মানে দেখো, আমি তো সিনেমার লোক নেই, সবাই আর কি, আমরা দর্শক হিসেবে আলোচনা করছি। সবাই রাজনীতি নিয়ে কমেন্ট করে, খেলা নিয়ে কমেন্ট করে, সিনেমা নিয়ে কমেন্ট করে, নিজে গুণে ক্ষমা করে দেবেন যে শুনবেন। তো মনে হয় যে ওই মানে খুব
মানে রোবাস্ট কিছু, শার্প কিছু, মানে একদম লাগবে, সেটা একটু চাইছি আর কি, সেটা হচ্ছে না, সেটা পাচ্ছি না আর কি। সবটাই একটা মানে বানানো একটা মনে হচ্ছে। সেটা কেন বলো তো, মানে মেধার সমস্যা না বাজেটের সমস্যা, কিসের সমস্যা? হঠাৎ করে কি করে বাঙালি সিনেমা বানানো ভুলে যেতে পারে? না, ভুলে যায়নি বোধহয়, তবে চটজলদি একটা কিছু, চটজলদি, মানে এখন চাকরি টাকরি পাওয়া যাচ্ছে না, দিতে পারলাম না, ওই দাম ভাতা নাও, নিয়ে চুপ করে রাখো, মানে চটজলদি একটা কিছু বানাতে হবে সুন্দর। যাহা সত্য তাহাই সুন্দর, জীবনানন্দের কথা। সাহিত্যে যা সত্যি তাই সাহিত্য, এবং যাহা সুন্দর মানে যাহা সত্য তাহাই সুন্দর। তো ঋত্বিক ঘটক বলো বা সত্যজিৎ রায় বলো, আলাদা করে কোনো মেকি একটা সুন্দর একটা জিনিস আমি তৈরি করব, এইভাবে জানি আমি একটা সত্যি জিনিস দেখাবো, এবং তার পথে যা বন্ধুর আছে তাহাও সুন্দর লাগবে, যা সুন্দর তা তো সুন্দর লাগবে। খুব অর্গানিক একটা ব্যাপার। এই সাহসটা কোথায় আজকে? তো আমার মনে হচ্ছে বাঙালির সেই সাহসের একটা অভাব আমি দেখছি, এবং সেই সাহসের অভাবটা কেন? আলাদা, আমি কম, আমি হীন, এটা পশ্চিমবঙ্গে একটা রেওয়াজ মতো হয়ে গেছে। আমি ভারতের অঙ্গ, আমি গর্বিত ইন্ডিয়ান, হ্যাঁ, এবং যেখানে বিনম্রতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, কিন্তু সাহসিকতার কোনো অভাব ভারতীয় কোনো হিরো, কোনো ক্যারেক্টার কোথাও দেখায়নি। তা সেই বোধে জাগরণটার খুব প্রয়োজন। টালিগঞ্জের তো সব থেকে বড় সঙ্গীত পরিচালক, উনি সর্দার উধম সিং সিনেমাটাকে অস্কারে পাঠাতে মানা করেছিলেন, কারণ এটাতে ব্রিটিশরা ব্যথিত হবে বলে। তো জনগণের কি সেই সব সাহস সম্ভব বাড়ানো, মানে সেরকম ভাবনা চিন্তা সম্ভব, নাকি আগে অভিনেতা অভিনেত্রী সঙ্গীত পরিচালকরা একটু সাহস দেখাবেন, তারপরে জনগণ কিছু ভাবতে পারবে? দেখো, জনগণ কিন্তু ফ্রাস্ট্রেটেড, মানে আমি আমার বন্ধু বান্ধবের কথা বলতে পারি, আমরা অনেকেই বেশ হতাশ, এটা কি দেখলাম, কিছুই তো না, একই জিনিস তো চর্বণ হচ্ছে। কিন্তু যারা শুনেছি, যারা সাহিত্যের সঙ্গে আছেন, যারা আর্টের সঙ্গে আছেন, তারা একটু এগিয়ে থাকেন, একটু এগিয়ে ভাবেন, কারণ তাই তো হবে। আমরা আমাদের কাজকর্ম নিয়ে থাকবো, এনারা আমাদেরকে ভবিষ্যৎ দেখিয়ে দেবে না। সাহিত্যের লোকরা ভবিষ্যৎ দ্রষ্টা আর কি, বা আর্টের লোকজন ভবিষ্যৎ দ্রষ্টা। তো তারা কেন করছেন না? প্রচুর ভাবছেন বোধহয় সাত পাতা, এত ভাবলে, মানে আমি তো থিয়েটারের মানুষ, প্রচুর মানে দাপিয়ে, হ্যাঁ, এটা ইন্ট্রোডাকশনে বলতে ভুলে গেছি, চুটিয়ে থিয়েটার করেছি আর কি। আচ্ছা। তুমি থিয়েটার, ওয়েন ইউর অন স্টেজ, তুমি যাই করতে পারো, তোমার কর্পোরেট অফিস হোক, তোমার এখানকার কাজ হোক, ওয়েন ইউর অন স্টেজ ইজ ইয়ার্স, ইউ হ্যাভ টু ওন ইট। এই ওনারশিপটা পশ্চিমবঙ্গে আজকে নেই, কোনো কিছুই আমরা ঠিক ওন করতে পারছি না। তার কারণ কি? তার কারণ সেপারেশন, মানে কি বলবো, একটা হীন ভাবনা, একটা বিচ্ছেদের ভাবনা। আমি যেন কোথাও একাত্ম হতে পারি না, বড় কিছুর সঙ্গে একাত্ম হতে হবে। রবীন্দ্রনাথ বারবার বলেছেন না, ব্যাপক আরেকটা কিছু আছে, তার সঙ্গে এক হতে হবে, সেটা তো নেই। এই দাপটটা লাগে অন স্টেজ, মানে সেটা শুধু থিয়েটার কর্মীদের জন্য নয়, সে যেই প্রফেশনে আছেন সেখানে অবশ্যই বিনম্রতার সঙ্গে, কিন্তু ভেতরে সেই ওনারশিপটা লাগে, সেই দাপটটা লাগে। ওইভাবে করব, এইভাবে যাব, যা হবে দেখব, এবং এইটা হবে, এই ধরে অঙ্ক করতে বসলে হবে না বাবা। ভাবার স্বাধীনতা না থাকলে কি এগুলো সম্ভব কোনোটা? এটা তো একটা বড় ব্যাপার। আর ভাবার স্বাধীনতা এতটা কি কম ছিল পশ্চিমবঙ্গে কখনো? না দেখো, গত 50 বছর ধরে তো আমি দেখছি অবক্ষয়, ট্র্যাজেক্টরি নিচেই চলছে, একদম নিচেই যাচ্ছে, আরো নিচে যাচ্ছে অবক্ষয়। মানে ভাবনা চিন্তার হরাইজনটা রিডিউস করে যাচ্ছে। একে এই বলে সম্বোধন করা যাবে না, একে ওই বলে কেন সম্বোধন করা হলো, এটা একটা রাজনীতি, এটা একটা নীতি, এটা একটা আলোচনা, এটা কি করে হতে পারে? এবং এই নিয়ে চলছে, এবং লোকজনকে জোর করে এটা দেখানো হচ্ছে, জোর করে এটা শোনানো হচ্ছে। কেউ এগিয়ে এসে বলছেন না যে না, আসুন না নিজেদেরই সমালোচনা করি, উপযুক্ত এমন একটা কিছু নিয়ে আলোচনা করি যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মানে রাখে এই সময় দাঁড়িয়ে। সেই দাপটটা বা সেই স্বাধীনতা তো দেখো, মানে রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ তো আছে স্বাধীনতার সঙ্গে। এই দায়িত্বটা, যে জোয়ালটা, এটা কাঁধে নিতে হবে, এই দায়িত্বের জোয়ালটা কিন্তু কাঁধে নিতে হবে। এবং নিজেকে স্বাধীন ডিক্লেয়ার করা মানে আমি উন্মত্ত স্বাধীন রাখুশি একটা স্বেচ্ছাচারিতা নয়, স্বেচ্ছাচারিতা করা যাবে না, দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তো যা হার্ডেল আসবে তার মধ্যে আমাকে ডিল করতে হবে, দেখে নেব, বুঝে নেব। হ্যাঁ, সেটা মানে এমন সাহস দেখালাম যে লোকাল কাউন্সিলর এমএলএ ফোন করে বসলো বা তাদের সাংবাদিকরা ফোন করে বসলো, তখন কি করা হবে? হ্যাঁ বটেই, তখন কি করা হবে যাতে সেটা করা না যায়। এই জন্য আমার মনে হয় যে মানে আমাদের মতো বেশ কিছু
মানুষজন যারা এগিয়ে আসতে পারেন, কথা বলতে পারেন এবং দৃঢ়ভাবে সমস্ত কিছুর মোকাবিলাটা করবে মানুষের সঙ্গে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, তাদের কিন্তু উঠে আসাটা খুব দরকার। বিজেপি যদি 26-এ না জেত তাহলে কি করবে না? এই দলটাই করব। আচ্ছা, জেতা হারা এটা তো অনেক পরের প্রশ্ন, অনেক পরের প্রশ্ন। আর পশ্চিমবঙ্গে হার মানেই কি, মানে একটা সংখ্যায় হার মানেই কি হার নাকি? আমাদের এই চিন্তাটার জিত দরকার, এবং এই চিন্তাটাই সঠিক চিন্তা, এই চিন্তাটা জিতবে। এবং এই চিন্তাটা এখন সঠিক, এভাবেই আমরা থেমে থাকবো না। যেমন সংবিধানে যেমন অ্যামেন্ডমেন্ট হয় না, সংবিধান ভুলে গিয়ে না, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সে অ্যামেন্ডমেন্ট এই দলেও হচ্ছে। এবং এই জন্যই এটা সজীব একটা দল, সক্রিয় একটা দল। তো এমনিতে কি কি আশা নিয়ে এসেছেন, কি কি পদ বা কি কি করার ইচ্ছা নিয়ে এসেছেন? দেখো, সক্রিয়তার আশাটা আছে, সক্রিয়তা আমি দেখতে পেয়েছি, সক্রিয়তার আশা নিয়ে এসেছি। তো এই মুহূর্তে তো বিধানসভা নির্বাচন সামনে, তো আমার মনে হয় যে বাঁচতে চাই বিজেপি, তাই এই কথাটা সর্বত্র উচ্চারিত হচ্ছে। এবং এডুকেশনের জন্য, হেলথের জন্য, লগ্নির জন্য আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে বিজেপির জেতাটার খুব প্রয়োজনীয়তা আছে। তাহলে এটা সত্যিকারের একটা কিছু হবে, একটা নড়াচড়া। পশ্চিমবঙ্গে এমনিতে যারা আজ অব্দি মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে আপনার প্রিয় 2-3 জন মুখ্যমন্ত্রী কারা? দেখো, বিধানচন্দ্র রায়ের নাম তো করতেই হয়, আর জ্যোতিবাবুর নাম তো করবই। তো এই দুজনের নাম তো করবই। তবে এরা তো একটা যুগের সন্ধিক্ষণে একটা সময় এসেছিলেন, কিন্তু বর্তমানে যারা রয়েছেন তাদের কাছ থেকে আলাদা করে আর পাওয়ার কিছু নেই। পাওয়ার যে কিছু নেই এটা কিন্তু সত্যি বেশ কয়েকজনের মনে হচ্ছে যে মানে আরেকবার ভোট দিয়ে দেখি তাহলে কিছু বেটার হতে পারে, সেইটা বোধহয় আর কারোরই সেরকম মনে হচ্ছে না। বা মানে ভোট হয়তো তারাই দেবে যারা ডাইরেক্ট কিছু মানে ইলিগাল বেনিফিশিয়ারি বা শুধু লিগাল বেনিফিশিয়ারিরাই হয়তো ভোট দেবে। লিগাল বেনিফিশিয়ারিরা কি সবাই ভোট দেবে? যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যুব ভাতা, বেকার ভাতা, ডিম ভাতা এসব পাচ্ছে? আমার তো মনে হয় না, কারণ ভাতা পাচ্ছেন নিন না, কিন্তু যেটা করণীয় আপনাকে সেটা করতে হবে, এটা বোধহয় মানুষজন বুঝতে পারছেন। ভাতাটা যে পাচ্ছেন, এটা কাদের টাকা বলো তো? সেটা কি সবার মনে এই প্রশ্নটা আছে? সেই প্রশ্নটাই তো আমরা তুলছি, সেই প্রশ্নটা সবার মনে জাগাচ্ছি যে এটা কাদের টাকা, এই টাকা দিয়ে কি হতে পারতো আর কি হচ্ছে। হ্যাঁ, বাড়ির বাচ্চাটাকে নষ্ট হওয়ার জন্য, নেশা করার জন্য কেউ অর্থ দেন না কোনো অভিভাবক। এই টাকাটা দেওয়া হচ্ছে কি জন্য দেওয়া হচ্ছে, কার টাকা কোথায় চলে যাচ্ছে? সেই টাকাটা তো বাবা আমার বাচ্চাটার এডুকেশনে লাগতো, আমার মায়ের চিকিৎসায় লাগতো, আমার কোনো একটা বোন বা ভাই বাইরে যাবে পড়াশোনা করতে, তার উচ্চশিক্ষার ক্ষেত্রে লাগতো। পশ্চিমবঙ্গকে একটা মানে বৃদ্ধারা রয়েছেন এবং বারবার আততায়ীরা এসে আক্রমণ করে যাবে তার বাবা মাকে, উনি মরে মানে অত্যন্ত কি বলবো, মানে কষ্ট হয়, অসম্মানের সঙ্গে তারা পড়ে থাকেন, হয়তো 2 দিন পরে তার বাচ্চারা খবর পান বাইরে থেকে। বৃদ্ধাশ্রম হয়ে যাবে আমার পশ্চিমবঙ্গটা আমার চোখের সামনে। আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার কর্মভূমি হবে না। আমার জন্মভূমি, আমার কর্মভূমি হবে না, এবং শুধুমাত্র তারই প্রয়াস। কর্মভূমিতে থাকলে আমি কারোর সামনে মাথা হেঁট করে থাকবো, শ্রদ্ধায় বিনম্রতার সঙ্গে নয়। আমি হেরে গেছি তাই, মানে পশ্চিমবঙ্গকে জিততে হবে, তো আমরা জিততে চাইছি পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের আত্মা জিতবে, পশ্চিমবঙ্গের মনন জিতবে, পশ্চিমবঙ্গের চিন্তা জিতবে। তাই পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে পরিবর্তিত হতে হবে। আর এই মানে চাকরি করতে যাওয়ার জন্য বাইরে যেতে হবে, এটা তো নর্মালাইজ ছিল আমাদের বোধহয় জন্মের আগে থেকেই। আর এখন তো পড়তেও ক্লাস 11-12 লোকে বাইরে পড়তে চলে যাচ্ছে। এটার জন্য যে ফ্যামিলি ডাইনামিক্স কি ধ্বংস হয়ে যাচ্ছে, কোথাও ফ্যামিলি স্ট্রাকচার কিছু থাকাই সম্ভব হচ্ছে না। সবাই জানে যে আর ফ্যামিলি থাকবে না, বাবা মা একা থাকবে, আমি অন্য কোথাও থাকবো। তো এইটা কবে নাগাদ রিকভারি হতে পারে বলে মনে হয়, যদি বিজেপি আদৌ ক্ষমতায় আসেও? এইটা দেখো, না সত্যি একদম ঠিক বলেছো তুমি। এই যে ব্যাপারটা চলছে, চটজলদি সমাধানে তো আমরা বিশ্বাস করছি না, সম্ভবই না। বাস্তবভাবে তুমি যদি কল্পনা করো, ভাবো, তাহলে সেটা সম্ভব না। কিন্তু এইটার সূচনা তো করতে হবে। জেন আলফা যারা আছে, আমাদের ছেলেমেয়েরা যারা আছে, তাদের জন্য একটা শুরুয়াত কোথাও একটা করতে হবে না? তো এই সূচনাটা হোক, সেই সূচনা ঘন্টাটা বাজানোটা, এবং যারা এখনো বাইরে আছেন তাদের মানসিক শান্তির জন্য, প্রশান্তির জন্য এটা শোনাটা খুব দরকার। তো এবার এই সরকার যা টাকা পয়সা উড়িয়ে দিয়েছে ডিম ভাতার পিছনে, তারপরে তাহলে বিজেপি এসে নতুন কিছু করার টাকা পয়সা পাবে কোথায়? এটা একটা প্রশ্ন। অবশ্যই মানে যা মানে ধরো আমাদের যা ধার, যা ঋণ রয়েছে, এবং দিনকে দিন যা ছিল সেখান থেকে আজকে বেড়ে যা দাঁড়িয়েছে, এটা বেশ মুশকিলজনক। কিন্তু যেহেতু এটা একটা মানে কেন্দ্রীয় দল, এবং পশ্চিমবঙ্গের অবস্থাটা নিয়ে সবাই ভাবিত,
সবাই চিন্তা করছেন, চিন্তা না করলে এইভাবে এইখানে সক্রিয়তা, আমরা এই দলের সক্রিয়তা দেখতাম না। সেখানে তারা একটা বুদ্ধি তো বার করছেন, এবং তুমি এটা দেখো আর এমন অনেক কিছু পশ্চিমবঙ্গে তো আসতে দেওয়া হচ্ছে না, পশ্চিমবঙ্গকে পেতে দেওয়া হচ্ছে না, যেখানে অন্যান্য স্টেট সেই সুবিধাগুলো পাচ্ছে। উড়িষ্যা পাচ্ছে, অহোম পাচ্ছে, আমরা নিশ্চয়ই তাদের দিকে ঈর্ষান্বিত হয়ে তাকাবো না, কিন্তু কিছু কিছু হেলদি ঈর্ষার তো প্রয়োজন আছে, হেলদি কম্পিটিশনের তো প্রয়োজন আছে। আমি সেই রসদটুকু কিন্তু আমরা পাবো। পরিবর্তিত ক্ষমতা পরিবর্তিত হলে, রাজনৈতিক এই পুরো কাঠামোটা পরিবর্তিত হলে সেই হেলদি কম্পিটিশনে যাওয়ার পুশটা আমরা পাবো, আমরা উদ্ধার করতে পারবোই। সময় আমাদের লাগবে, সময় তো বাঙালি দেয়। স্থিতাবস্থায় বাঙালি বারবার ফিরে যায়, হ্যাঁ, কিন্তু বাঙালি তার মাথাটাকে ফেলে স্থিতাবস্থা মানে রাখবে, হ্যাঁ, এই কিছু হবে না, এটাই স্থিতাবস্থা। দু একটা লোক চারটে পাঁচটা কথা বলে হুমকি দেবে, এটাই স্থিতাবস্থা। আমি কাজ করছি, কর্মক্ষেত্রে ঢুকে আমাকে দর্শন করবে, এটা স্থিতাবস্থা। কস্তুরীদীপ, কেরালাতে বিজেপি বিরোধী সরকার আছে, ওড়িশাতে বিজেপি বিরোধী সরকার ছিল কদিন আগে অবধি, তো সেখানে তো ভালোই ডেভেলপমেন্ট চলেছে নরেন্দ্র মোদীর সাথে কোলাবোরেট করেই। তো এই কেন্দ্রের বঞ্চনা একা রহস্যময়ভাবে শুধু পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন হচ্ছে? এটাই তো কথা, মানে এটাই তো একটা মানে জিনিস চলছে যে পশ্চিমবঙ্গ কিছু দেওয়া হয় না, পশ্চিমবঙ্গ পায় না, কারণ পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট, সে তো পশ্চিমবঙ্গের অথরিটি, কিন্তু সে কি অথরিটির মতো হাফ হাফ করে? যে অথরিটি হবে, তোমার বাড়ির যে গার্ডিয়ান হবে, অভিভাবক হবে, সে তো তোমার ভালো হোক, তোমার আপামর কল্যাণ হোক, সেই চিন্তাটা করবে, নাকি অভিভাবক হয়ে সে তোমার আরেকটা সিবলিং এর মতো, তোমার জন্য একটা ভাই, তোমার জন্য একটা বোন বা দিদি, তার মতো হাবভাব করছে। মানে একটা বয়স সন্ধি চলছে, আমরা অ্যাডাল্টহুড চাই, ম্যাচুরিটি চাই, একটা বয়স সন্ধি, একটা আমি নিজেই, আমার অথরিটি নিজেই ভিকটিম। কেন? রাইট, অথরিটিকে সেই জায়গাটা দেখাতে হবে, আমাকে প্রোভাইড করতে হবে, কারণ আমরা তো তোমার নাগরিক, আমরা তোমাকে ভোট দিলাম, তুমি কি প্রোভাইড করছো? আমি তোমার বিরোধী নীতি, তুমি বিরোধী, তুমি ব্যক্তি বিরোধী, তুমি এটা তুমি সেটা দেখতে চাই না। আমার অথরিটি আমাকে প্রোভাইড করবে, আমার অথরিটি আমাকে সেই জায়গা তৈরি করে দেবে, সেই ক্ষেত্র তৈরি করে দেবে যেখানে আমি আমার কর্মে নিজেকে নিয়োগ করতে পারি, নাকি আমি ছুটিতে ঘুরে বেড়াবো। আর এবার সেই রহস্যের পিছনে কি এটা কারণ থাকতে পারে যে বিজেপি বাঙালি বিদ্বেষী, সেই জন্য একমাত্র বঞ্চনা যত পশ্চিমবঙ্গেই হয়েছে? বিজেপি বাঙালি বিদ্বেষী কেন হবে? যদি বিজেপি বাঙালি বিদ্বেষী হতো, তাহলে আজকে বাংলায় যারা বাঙালি নেতারা যারা উঠে আসছেন, বাঙালি নেতৃত্ব যারা উঠে আসেন, তারা কি উঠে আসতো? আর বাঙালি বিদ্বেষী যারা বলছেন, তারা নিজেরা বাঙালি বিদ্বেষী নন, তারা বাংলা মিডিয়াম স্কুলগুলোর হাল কি করে ছেড়েছেন। আমাদের বাঙালি শিক্ষকরা বাংলা ভুলে যেতে বাধ্য করেছেন। একদম বাংলায় কথা একটা 3-4টে বাক্য বন্ধ বাংলা এরা বলতে পারেন, এবং তাদের উচ্চারণ ভঙ্গি কেমন, ওটা বাংলা না, ওটা বরং যারা বাঙালি নন, হ্যাঁ, তুমি বিজেপিতে দেখবে, বরং যারা বাঙালি নন তারা বাংলায় কথা বলছেন, তাদের মতো করেই বলছেন, কিন্তু বাংলায় কথা বলছেন। কিন্তু যারা আর কি বাঙালি বলছেন, তারা নিজেরা শব্দ বাক্যবন্ধ বাংলায় বলছেন। তো বাংলা মিডিয়াম স্কুলগুলোর এই অবস্থা কেন? বাংলা মিডিয়াম স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা নেই কেন? বাংলা মাধ্যম, আমি নিজে বালিকা বিদ্যালয়ে পড়েছি, বাংলা ভাষায় সেই দক্ষতা, বাংলা ভাষার সেই মিষ্টত্ব কোথায়, কেন সেই জিগিরটা তোলা হচ্ছে না কেন? এবং বিভিন্ন জায়গায় তুমি দেখবে যে ছোট ছোট জায়গায় এমন ভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, এমন কিছু কথা বাংলা কথার মধ্যে এমন কিছু কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কথাগুলো নতুন, যে কথাগুলো আমরা শুনিনি, এগুলো তো ছিল না। ছিল না মানেই ভালো ছিল, মানে ওল্ড ইজ গোল্ড তা নয়, কিন্তু যেটা আছে সেটা তো আছে, ফ্যাক্টটা তো আছে। তো আমার মনে হয় যে বাঙালি বিরোধী বা বাংলা বিরোধী তারাই তো ভাষাটা ঠিক মতো বলেন না, ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা হার্ডেল তৈরি করছেন। বাঙালি শিক্ষক শিক্ষিকারা কাঁদছেন, মানে আমাদের কাছে মাস্টারমশাই দিদিমণিরা মানে ঈশ্বর তুল্য, তারা কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে। মা তার বাচ্চাটাকে নিয়ে, কোনো একজন শিক্ষিকা জ্বর তার গায়ে, সে ধুলোবালি মেখে রাস্তায় পড়ে আছেন। আমাদের শিক্ষকরা, লজ্জা লাগে, মনে কষ্ট হয়, দুঃখ হয়, তারা বাঙালি, এবং অন্যদেরকে বলা হচ্ছে বাঙালি বিদেশি, যারা এই অবস্থা থেকে মুক্তি দিতে চায়।
এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তারা। এবং আজকে বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম এতদিন বাদে রাষ্ট্রগীতের জায়গা পেয়েছে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, গরিমার। তাহলে কি করে এরা বাঙালি বিদ্বেষী হয়? এটা একটা কি বলবো, মিথ্যাচার, মিথ্যা একটা মানে প্রচার চলছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। আর তুমি যেভাবে বাংলাটা বলছো, এই বাংলাটা তো আজকাল কেউ বলতেই পারে না, এবং সেই বাংলা স্কুলে শেখাও সম্ভব হয়নি, কারণ সরকারি স্কুল তো বন্ধই হয়ে যাচ্ছে। আমার সেটাই প্রশ্ন, যে সরকারি স্কুলে কেন মাস্টার দেওয়া সম্ভব হচ্ছে না? এটা তো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং তুমি দেখেছো গ্রন্থাগারগুলো, লাইব্রেরিগুলো উঠে গেছে। লাইব্রেরিতে গিয়ে বিনা পয়সায় বাচ্চারা, বয়স্করা পড়াশোনা করতেন, পড়ে এসে বলতেন। হ্যাঁ, এবং যারা শুনতো না তাদেরকেও দাদুরা, দিদারা বিভিন্ন রকম গল্প টল্প করতেন। হ্যাঁ, আজকে কোথায় তারা গল্প করতে পারছেন? কি পড়বেন? আমি নিজে বেশ কিছু পুরনো লেখা, সুনীল গাঙ্গুলির লেখা বলো, শীর্ষেন্দুর লেখা বলো, আমাদের ওখানে যে লাইব্রেরি ছিল ইটবাড়িতে, বই আমার ওই মুহূর্তে ছিল না, আমি গিয়ে ওখান থেকে পড়েছি। পুরনো বইয়ের গন্ধ বাঙালি বড্ড ভালোবাসতো। পাতা খুলে সেই বইয়ের গন্ধ নেওয়া, হ্যাঁ, এবং ওই হলদে হয়ে যাওয়া পাতাটা, এটা আমাদের একটা নস্টালজিয়া। এবং বইমেলা, প্রহসন, বইমেলা, দিকে দিকে বইমেলা, এটা প্রহসন ছাড়া কিছু না। পড়তে দেবো না, লাইব্রেরি বন্ধ করে দেবো, স্কুল তুলে দেবো, শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে না প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, তারপরে চালাবো বইমেলা। কার জন্য? কাদের জন্য? 5টা লোক এসে 3টে ভালো ভালো কথা বলবেন, আর কে পাচ্ছেন পুরস্কার? তিনি কি লিখছেন? সন্দেহজনক তো, এবং ভয়ের কারণ, আতঙ্কিত হওয়ার কারণ। হ্যাঁ, আচ্ছা দিদি, যেখানে আদৌ টিচার আছে, যে গভর্নমেন্ট স্কুলে, সেইখানেও তো টিচারের কোয়ালিটি খুবই খারাপ। মানে তুমি যেটা শুরুতেই বলছিলে যে টিচারদেরকে আমরা একদম এমন শ্রদ্ধার চোখে দেখতাম, মানে রাস্তাঘাটেও যতই বয়স হয়ে যাক তখন তাকে দেখলে গিয়ে প্রণাম করা, সিগারেট বিড়ি হাতে থাকলে লুকিয়ে নেওয়া, সেসব তো চলে হয়ে গেছে এখন। টিচারদেরকে বাইরেও কেউ রেসপেক্ট করে না, টিচাররা সেই রেসপেক্ট কমান্ড করতেই পারে না। আমি বলছি না স্টুডেন্টদেরও দোষ, সেই টিচাররাই সেরকম আর কি। সেইটা কিভাবে হয়েছে? এবং সেখানে তো সেই টিচাররা স্যালারিও পাচ্ছে, তাহলে সেরকম টিচার হায়ার হচ্ছে কেন? হ্যাঁ, তো তাদেরকেই তো নেওয়া হবে যারা মুখ খুলবে না। এই সিস্টেম তাদেরকেই নিয়ে রাখবে যারা মুখ খুলবে না। এবং যখন কোনো একজন শিক্ষক হিতোপদেশ পড়াবেন, তখন তার কাছে যাওয়া হবে, তার চাকরিটা নিয়ে নেওয়া হবে, কারণ তিনি যোগ্য, কারণ তিনি প্রশ্ন করতে পারেন। এবং ওই স্টুডেন্টদেরকে বলা হবে পাঠশালা বন্ধ, এবং তাদেরকে নেওয়া হবে যারা ওই হিতোপদেশ শোনাবে টনাবে না, রাজার গাথা শোনাবে। এবং প্রজার মানে কি বলবো, প্রজার অনিষ্টকারী রাজা, তার কি আদৌ রাজা থাকার অধিকার থাকে? না। তো দিদি, এই শিক্ষা ব্যবস্থার সমস্যাটা সমাধান, সিচুয়েশনটা পরিবর্তন কি করে করবে বিজেপি পরে আসলে? এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এইটার যে মানে কি বলবো, এটার থেকে সম্পূর্ণ আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং বিশেষ করে এই যে দুর্নীতি না, পদে পদে আস্তে 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 তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সব স্তরে দুর্নীতিটা, একদম সেই জন্যই পাল্টানো মুশকিল বেশ। হ্যাঁ, তার পাল্টানো মুশকিল, কিন্তু পাল্টানো সম্ভব, কারণ পুরোটা বেরিয়ে এসছে। মানে আমি তো আগে আইডেন্টিফাই করব, তারপর রেকটিফাই করবো। তো আমার এটা আইডেন্টিফাই হয়ে গেছে, কারা করেছেন, কিভাবে করেছেন, আইডেন্টিফাই হয়ে গেছে। এইবার বিজেপি এলে এবার রেকটিফিকেশনের কাজটা হবে, দ্রুততার সঙ্গে হবে। নারী সুরক্ষার ক্ষেত্রে বিজেপি কি করে আলাদা কিছু করতে পারবে? অবশ্যই নারী সুরক্ষার সমস্যাটাও আলাদা, মানে সন্দেশখালিতে এক রকমের সমস্যা, আর কলকাতায় আরজি করে অন্য ধরনের সমস্যা, দুটো আলাদাভাবে অ্যাপ্রোচ করতে হবে। সেগুলো কিভাবে করবো? দেখো, আমার মনে হয় যে এখানে না ভারতীয় যে স্পিরিচুয়ালিটি এবং ভারতীয়ত্ববোধ, এইটা খুব কাজে আসবে। যে আমরা এইভাবে দেখি, হ্যাঁ, আমরা নারীকে এইভাবে দেখি, আমরা নারীকে এইভাবে সম্মান করি, এবং সম্মান করি বলে তাকে তুলে রাখি না। আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে, পুরুষ নারীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এবং এমন বিশিষ্ট অনেক নারীর উদাহরণ রয়েছে যে উদাহরণগুলোকে সামনে আনা হয় না। রানী রাসমণি বলো, মাতঙ্গিনী হাজরা বলো, প্রীতিলতা ওয়াদেদার বলো, এদের কিন্তু ওই মানে ছিলেন ওইভাবে শরীর রাখা, আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে দেওয়া হয় না। এই কারণে তুমি দেখবে যে দেবদেবীদের নাম যখন উচ্চারিত হয়, তখন অনেকেই বলেন মেকি কিছু আধুনিক মানুষ টানুষ, কেন এদের সঙ্গে আমাদের কি কানেকশন? এদের সঙ্গে কানেকশন রয়েছে তো। পূর্ব দেশে, পূর্ব ভারতে আমরা তো দেবীর পূজা করেছি। এই দেশ শক্তি পূজা, শক্তি, নারী এবং যোদ্ধাকে, সব থেকে বড় যোদ্ধা মা কালী, সব থেকে বড় ডান্সার যেমন মহাদেব, নটরাজ। বুঝতে পারছো ম্যাসকুলিন ফেমিলিন ব্যাপারটা? এই আধ্যাত্মবোধ বা এই চিন্তা, এর সঙ্গে রিলিজনের কিন্তু কোনো কানেকশন নেই।
এটা কিন্তু ভারতীয়ত্ব একটা ভারতের একটা আধ্যাত্মবোধ। এই চিন্তাটাকে আমার মনে হয় প্রসারিত করার দরকার, এবং লজ্জা না পেয়ে আমরা বলবো যে মা কালী আমাদের দেশে, পূর্ব দেশের একজন যোদ্ধা। উনি নারী নন বা উনি পুরুষ নন, উনি একজন যোদ্ধা। যেমন নটরাজ একজন ডান্সার, সেরকম মা কালী একজন যোদ্ধা। আমাদের কিন্তু সেই রূপটাকে আমাদেরকে নিজেদের মধ্যে একাত্ম করতে হবে, আত্মস্থ করতে হবে, এবং সেইভাবে আমরা এগোবো। আজকে বিজেপি কিন্তু এই বোধেই আমাদেরকে রূপান্তরিত করে ওইভাবেই গভর্নেন্স চালিয়ে নিয়ে যাবে, এগুলোকে বাদ দিয়ে না। তাহলে কিন্তু এই যে ইনফিলট্রেশনটা সম্ভব মানুষের মধ্যে, এই চেতনাটা আনা সম্ভব মানুষের মধ্যে। তবে দিদি, বিজেপির তো হার্ডকোর সাপোর্ট বেস বলে কিছু নেই পশ্চিমবঙ্গে, এখন কিছুটা হয়েছে হয়তো। এবার তাহলে যারা বিজেপিকে ভোট দেবে তারা সবাই প্রাক্তন তৃণমূল সমর্থক বা সিপিএম বামফ্রন্ট সমর্থক। তো এদেরকে তুমি কিভাবে কনভিন্স করবে, যারা ধরো বীতশ্রদ্ধ বটে এবার তৃণমূলকে নিয়ে, কিন্তু বিজেপিকেও তারা মানে ঘোর শত্রু, পশ্চিমবঙ্গ বিরোধী ইত্যাদি, বাংলা বিরোধী বলেই জানে, তাদেরকে কিভাবে তুমি কনভিন্স করবে এই ইন্টারভিউটা থেকে, এই নেক্সট উত্তরটা থেকে? দেখো, কনভিন্স করার কিছু নেই। আমি নিশ্চয়ই এখনো যথেষ্ট কনিষ্ঠ রাজনীতিতে, অভিজ্ঞতাতেও, কিন্তু আমরা অনুরোধ করব, আর্জি জানাবো যে এই যে এমন একটা কিছু বলা, ও বাঙালিরা কিছু হবে না, এই কথা বলে নিজের দায়িত্ববোধটাকেও ঝেড়ে ফেলা, আর পরবর্তীকালে যারা কিছু করতে পারে তাদের আশার দুয়ারটা, দরজাটা বন্ধ করে দেওয়া, এই থ্রেশহোল্ডে দাঁড়িয়ে কথা বলা, চৌকাঠে দাঁড়িয়ে কথা বলাটা, মানে আমার বিনীত অনুরোধ আমার বয়োজ্যেষ্ঠদের কাছে, আমার সমবয়সীদের কাছে, আমার থেকে বয়সে ছোট তাদের কাছে, থ্রেশহোল্ডে দাঁড়িয়ে থাকার সময়টা না। আমরা হাতে হাত মিলিয়ে থ্রেশহোল্ডটা ক্রস করি। আমাদের রিস্ক নিতে হবে, এবং আমাদের দেখতে হবে, পরীক্ষা করতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু নেগলেক্টেড হয়েছি, এবং এই নেগলেক্টেড কারণ বোকা ভাবে একটা বিরোধী অবস্থানে থাকা, একটা হীন অবস্থানে থাকা, বিরোধিতার জন্য রাজনীতি শব্দটা যেন একটা খারাপ, আহা রাজনীতি করা যাবে না, অথচ কেউ বা কারা রাজনীতিবিদ, আরেক রাজনীতিবিদকে বলছে যে ওনারা ওটা নিয়ে রাজনীতি করছে, অদ্ভুত রাজনীতি করবো না কেন? এবং রাজনীতি কি শুধু ওনারাই করতে পারেন যারা এই মুহূর্তে ক্ষমতায় বসে আছেন? এটা কি অসাংবিধানিক কিছু নাকি? কি অদ্ভুত কথা! রাজনীতি তো করবোই, এবং জোর কণ্ঠে বলছি রাজনীতিই হবে পশ্চিমবঙ্গে, রাজনীতিই করব, সেই নীতিই করব যা জনসাধারণের জন্য মঙ্গলময়, কল্যাণকর, সেই নীতিই হবে, সেই নীতিই করব, এবং জোর কদমে করব। আর তাই বলছিলাম যে কথাটা, ওই চৌকাঠে দাঁড়িয়ে থেকে নিজেদের আমরা খুব খারাপ, ইন্ডিয়ার কিছু হবে না, বাঙালিদের কিছু হবে না বললাম, নিজের দায়িত্বটাও ঝেড়ে ফেললাম, আর কাউকে আর এগিয়েও দিলাম না। ভিড় থেকে এগিয়ে আসো বন্ধুরা, আশীর্বাদ করুন দুহাত তুলে আমার বয়োজ্যেষ্ঠরা, এবং থ্রেশহোল্ড থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা করব, আমরা চেষ্টা করব, যদি আমরা ফেইলও করি আমরা আবার উঠে দাঁড়াবো। এই তিতিক্ষা, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের কিন্তু এই বিধানসভা নির্বাচনকে বুক চিতিয়ে দাঁড়াতে হবে এর সামনে। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলে, আবার আশা করি খুব শিগগিরই আরেকবার পডকাস্টে বসা যাবে। ধন্যবাদ। যদি আলো না ধরে, ওরে ওরে ও আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা দলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলরে। যদি তোর ডানাতে কেউ না আসে, তবে একলা চলরে। একলা চলো, একলা চলো, একলা চলো,